জি মিস। ওকে ওকে তাহলে আজকের অধ্যায়ের নাম হচ্ছে তাপ এবং তাপমাত্রা। তাহলে শুরুতেই আমাকে তোমরা বলো যে ধরো তোমার সামনে দুটো গ্লাস আছে, একটাই ঠান্ডা পানি একটাই গরম পানি। তুমি যে বললা একটা গ্লাস টাচ করে তুমি বললা এটা গরম পানি আছে, আর একটা টাচ করে বললা ঠান্ডা পানি, কি এমন আছে ওটাই যে তুমি সাথে সাথে বলে দিলে এটা গরম পানি ঠান্ডা পানি? কোনো একটা জিনিসের জন্য তো তুমি বলেছো যে এই জন্য এটা গরম পানির আর এই জন্য এটা ঠান্ডা পানি। বলো তো কি জন্য? আচ্ছা, আমি বলছি, যখন আমরা একটা গরম পানির গ্লাসকে ধরি তখন আমাদের ধরলে কি হয়, হাতে গরম লাগে, এই জন্য হচ্ছে আমরা এটাকে বলি যে গরম। আবার কোনো একটা ঠান্ডা পানির গ্লাস যদি আমরা ধরি তখন মনে হয় যে আচ্ছা এখানে ঠান্ডা পানি, ঠান্ডা ঠান্ডা লাগছে হাতে, তাই এটা ঠান্ডা পানি। এই গরম ঠান্ডা এই দুইটা জিনিসই আমাদের একটা রাশির সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে তাপ। এই পুরো চ্যাপ্টারে আমরা তাপ এবং তাপমাত্রা নিয়ে ডিটেলস আলোচনা করব। তাপ কি তাপমাত্রা কি দুইটা সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া নেব, ঠিক আছে? জি মিস। তাহলে শুরু করা যাক। চলো আমরা দেখি। তাপ সম্পর্কে বলা হয়েছে আমরা আমাদের চারপাশে আমরা নানা ধরনের শক্তি দেখি, আমাদের দৈনন্দিন জীবনে এই শক্তি আমরা নানাভাবে ব্যবহার করি। তাপ হচ্ছে এরকম একটি শক্তি। তাপকে কি বলা হয়েছে? একটি শক্তি, তাপ শক্তি, যা আমাদের জীবনে আমরা সবাই শক্তির সঙ্গে পরিচিত এবং কোথাও না কোথাও ব্যবহার করেছি। তাপ শক্তি আমরা কিভাবে ব্যবহার করেছি চলো তোমাদের থেকে এক একটা উদাহরণ নেই। জেমি আমাকে একটা উদাহরণ বলো তাহলে, তাপ শক্তির বিভিন্ন উদাহরণ, গরম ঠান্ডা শীত এরকম। এখন মিস আমরা দুইটা গ্লাস নিলাম, দুইটা গ্লাসে একটাতে ঠান্ডা পানি রাখলাম, একটাতে গরম পানি রাখলাম। হুম, ওকে, ভেরি গুড। হ্যাঁ, এটা একটা বলা যায় তাপ, আমরা বুঝতে পারছি একটা গরম একটা ঠান্ডা। তারপর চলো তাহলে আমরা নেক্সট কন্টিনিউ করি। যেমন তাপ প্রয়োগ করে আমরা বিভিন্ন কাজ করি, রান্না করি, চুলায় রান্না করি, চা কফি বানাই, গরম চা গরম কফি। তারপর তাপ দিয়ে পানি গরম করি, কাপড় ধোয়ার ক্ষেত্রে তাড়াতাড়ি শুকাতে রোদে কাপড় দিই যেন তাড়াতাড়ি শুকায় যায়। কিন্তু তোমরা কি জানো তাপ শক্তিটা কিভাবে এসেছে? এক গ্লাস ঠান্ডা পানি এবং আরেক গ্লাস গরম পানির মধ্যে পার্থক্য কি? এই যে এই প্রশ্নটা আমি তখন করেছিলাম যে এক গ্লাস ঠান্ডা পানি এবং আরেক গ্লাস গরম পানি যদি তোমার সামনে রাখা হয়, কি দিয়ে আমরা এটাকে পার্থক্য করছি যে হ্যাঁ এটা আলাদা, এটা এটার থেকে আলাদা? কেন আলাদা? কারণ এর মধ্যে হচ্ছে তাপ শক্তির একটা ব্যাপার আছে, তাপের একটা ব্যাপার আছে। যেমন যেখানে ঠান্ডা পানি, যে গ্লাসটিতে ঠান্ডা পানি আছে সেখানে তাপ শক্তি এখানে তোমাদেরকে একটা প্রশ্ন করা উচিত যে ঠিক কি কারণে তাপ শক্তি ঠান্ডা পানিতে নেই কিন্তু গরম পানিতে আছে। আমি তোমাদেরকে বলি, চলো আমরা এই ফিগারটার দিকে তাকাই। এক- এই প্রথম গ্লাসটাতে নেওয়া হয়েছে ঠান্ডা পানি, এই দ্বিতীয় ফিগারটাতে নেওয়া আছে গরম পানি। আমরা যদি পানির একদম জুম করে দেখতে চাই তাহলে আমরা ভিন্ন অণু দেখবো, পানির অণু থাকবে, গরম পানির ভিতরেও পানির অণু। কিন্তু ঠান্ডা পানির ক্ষেত্রে কি হবে, যে অণুগুলো আছে তারা পরস্পর মোটামুটি স্থির থাকবে বা চলাচল করলেও খুব একটা জোরে করবে না, আস্তে আস্তে করবে, ঠিক আছে? আর গরম পানির ক্ষেত্রে অণুগুলো খুব দ্রুত চলাচল করবে। তোমরা কি কঠিন তরল এইসব বস্তু সম্পর্কে ধারণা আছে তোমাদের? জি মিস। জি মিস। আচ্ছা, আমরা তাহলে জানি যে কঠিন বস্তুর অণুগুলো কি হয়, একদম লেগে 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 থাকে, তাই না? একদম পাশাপাশি অবস্থান করে। জি মিস। আর ঠান্ডা পানির বা লিকুইডের ক্ষেত্রে বা তরল পদার্থের ক্ষেত্রে হচ্ছে কিছুটা দূরে দূরে থাকে। তো এক্ষেত্রে যখন আমরা গরম পানির কথা চিন্তা করি, গরম পানিকে যখন মানে একটা নর্মাল পানি থেকে যখন আমরা গরম পানিতে কনভার্ট করি তখন হচ্ছে আমরা তাপ দিই। এর ফলে কঠিন এর ফলে অণুগুলো খুব জোরে জোরে চলাচল করতে থাকে। যেমন একটা আহ, একটা ধরো গাড়িকে যদি আমরা খুব জোরে প্রেসার দিই তাহলে এটা যেমন খুব তাড়াতাড়ি চলা শুরু করবে। আবার যেমন যদি একটা খেলনা গাড়ির কথা চিন্তা করি, এটা যদি খুব হালকা ভাবে প্রেসার দিই এটা কিন্তু খুব আস্তে চলবে, তাই না? জি মিস। জি মিস। এরকমই কঠিন। আচ্ছা, এরকমই গরম পানির ক্ষেত্রে গরম পানিতে তাপটা বেশি দেয়া হয়, এর ফলে অণুগুলো খুব বেশি ছোটাছুটি করে। কিন্তু ঠান্ডা পানির ক্ষেত্রে এটা তো ঠান্ডা পানি, তো এর ফলে অণুগুলো স্বাভাবিকভাবে থাকে। এর ফলে তোমরা এই যে এই জুম করে যে ছবিটা দেখানো হচ্ছে দেখো, এখানে কিন্তু অণুগুলো খুব কাছাকাছি থেকে খুব বেশি ছোটাছুটি করছে, দেখে বোঝা যাচ্ছে না?
আবার দেখো ঠান্ডা পানির ক্ষেত্রে অণুগুলো কিন্তু ছোটাছুটি করছে না, বা ছোটাছুটি করলে একদম নিজের জায়গায় থেকে করছে বা খুব অল্প, ওটা যদি আমরা গণায় ধরি সেটা খুবই নগণ্য আর কি। আর গরম পানির ক্ষেত্রে হচ্ছে অণুগুলো খুব জোরে জোরে ছোটাছুটি করে। এর ফলে ছোটাছুটির ফলে আমাদের একটা শক্তি নির্গত হয়, যেমন কেউ মারামারি করছে, ধরো এই অণুগুলো হচ্ছে একজন একজনের সাথে মারামারি করছে, এই মারামারি থেকে একটা শক্তি উৎপন্ন হবে না, গরম হয়ে যাবে অবস্থাটা। তাই আমরা গরম পানিকে ডিফাইন করি হচ্ছে গরম পানির ক্ষেত্রে তাপ শক্তি বেশি, কিন্তু ঠান্ডা পানির ক্ষেত্রে তাপ শক্তি কম। কিন্তু তাপ শক্তি যে নেই এরকমটা বলা ঠিক না, ঠান্ডা পানির ক্ষেত্রে তাপ শক্তি কম, গরম পানির ক্ষেত্রে তাপ শক্তি বেশি। বুঝেছো? জি মিস। জি মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরে আমরা যাবো আরেকটা রাশি সম্পর্কে জানতে, সেটা হচ্ছে তাপমাত্রা। তাপ বুঝতে হলে আমাদের প্রথমে তাপমাত্রা বলতে কি বোঝায় সেটিও বুঝতে হবে। তাপ হচ্ছে শক্তির পরিমাণ, আর তাপমাত্রা হচ্ছে কোনো কিছু কতটুকু উত্তপ্ত কিংবা কতটুকু শীতল তার একটি পরিমাপ। তাপ হচ্ছে আমি বলি তাপ হচ্ছে একটা অবস্থা, ঠিক আছে? তাপ হচ্ছে যেমন বললাম গরম ঠান্ডা, এটা আমরা তাপ দিয়ে বোঝাই, কিন্তু এটা ঠিক কতটুকু গরম কতটুকু ঠান্ডা এটা আমরা বোঝাবো তাপমাত্রা দিয়ে। মানে কোনো কিছুর একটা পরিমাণ আমরা বোঝাবো তাপমাত্রা দিয়ে, কিন্তু অবস্থাটা বোঝাবো তাপ দিয়ে। বোঝা যাচ্ছে? জি মিস। ওকে। জি আমরা মিস। বলি আমরা বলে থাকি চা গরম, আইসক্রিম ঠান্ডা বা গরম। গরম এবং ঠান্ডা কথাটি দিয়ে আমরা আসলে বোঝাই তাপমাত্রা নামক চলরাশিটি চায়ের মধ্যে বেশি এবং আইসক্রিমের মধ্যে কম। দেখো চা কেন গরম, চা গরম কারণ এখানে তাপমাত্রা অনেক বেশি। আইসক্রিম কেন ঠান্ডা, কারণ তাপমাত্রা অনেক কম। যেমন সাইবেরিয়াতে ধরো, এখানে এত বরফ কেন পড়ে, কারণ এখানে তাপমাত্রা অনেক কম। বাংলাদেশে ইদানিং অনেক গরম পড়ছে কারণ এখানে তাপমাত্রা অনেক বেশি। ওয়েদারে দেখা যায় 40 ডিগ্রির কাছাকাছি থাকে এরকম। আর ওইখানে তো মাইনাসে থাকে ডিগ্রি সেলসিয়াস গুলো। আচ্ছা এগুলো আমি ডিটেলস পরে বলবো। যেমন যেখানে শীত প্রধান অঞ্চলগুলোতে তাপমাত্রা থাকে অনেক কম, আর আমাদের মতো অঞ্চলগুলোতে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এগুলোতে হচ্ছে তাপমাত্রা অনেক বেশি থাকে। তোমাদের একটা উদাহরণ দেওয়া হয়েছে, ধরা যাক একটা পাত্রে কিছু পানি নিয়ে সেটাকে একটা মোমবাতির শিখায় 1 মিনিট ধরে রেখেছো, তারপর পাত্রের পানিতে স্পর্শ করলে হয়তো আগের থেকে অল্প একটু উষ্ণ বলে মনে হবে। বুঝেছো কি করা হয়েছে? জি মিস। আচ্ছা জি মিস। আচ্ছা, একটা পাত্রে হচ্ছে কিছু পানি নেওয়া হয়েছে, ঠিক আছে? তারপর মোমবাতির শিখার উপর এটাকে 1 মিনিট ধরে রেখেছো, মানে কিছুটা গরম করছি। এখন যদি আমি পাত্রের পানিকে স্পর্শ করি, আগে তো পানিটা ছিল নর্মাল টেম্পারেচারের, আমাদের যে নর্মাল পানি আমরা ইউজ করি, কিন্তু 1 মিনিট মোমবাতির শিখা এটা ধরে রাখার ফলে এটা অল্প একটু উষ্ণ হবে। আবার তুমি যদি একটি সুচ বা সুই মোমবাতির শিখায় 1 মিনিট ধরে রাখো, সেটা কিন্তু খুব গরম হয়ে যায়। তোমরা কখনো দেখেছো এরকম একটা সুই যদি বা সুই বা বা এরকম ছোট কিছু, যেটা আমি একই পরিমাণ তাপ দিচ্ছি, দেখো মোমবাতির শিখায় 1 মিনিট, মানে সবকিছু সেম আছে, মোমবাতির শিখায় 1 মিনিট ধরে রাখি, তাহলে সেটি গনগনে গরম হয়ে যায়, কিন্তু তুমি সেটি স্পর্শই করতে পারবা না। তোমরা এটা বাস্তব জীবনে বুঝতে পারবা যদি আমরা বাস্তব জীবনের কথা বলি। ধরো তুমি একটা পানিকে মাত্র 1 মিনিট গরম করছো, ওটা কিন্তু কুসুম গরম হবে, ঠিক আছে? তুমি হাত দিয়ে ধরতে পারবা আর বলতে পারবা যে অল্প একটু উষ্ণ হয়েছে। কিন্তু তুমি যদি 1 মিনিট ধরো একটা স্টিলের চামচকে গরম করো এবং সেটা হাত দিয়ে ধরতে চাও, ওটা খুব গরম লাগবে না বলো? জি মিস। হ্যাঁ দুইটা জি কিন্তু মিস। হ্যাঁ, দুইটা কিন্তু একই জিনিস আসলে, 1 মিনিটে ধরে রাখছি এবং একই উৎস ব্যবহার করছি, মোমবাতির শিখা ব্যবহার করছি। কিন্তু এই কারণটা কি, দুই ক্ষেত্রে দুই রকম, এটা তো একটা কারণ আছে তাই না? তাহলে আমরা বলবো এটার কারণ, আমরা বলবো কঠিন এবং তরলের ক্ষেত্রে কঠিন পদার্থের অণুগুলো কঠিন পদার্থের অণুগুলো কিভাবে থাকে আমি তোমাকে, কঠিন পদার্থের অণুগুলো এই যে এরকম থাকে না, একদম অণুগুলো একদম লাগানো অবস্থায় থাকে। আর জি মিস। আর তরল পদার্থের ক্ষেত্রে অণুগুলো কিন্তু এই যে এরকম একটু দূরে দূরে থাকে। তো এখানে যদি আমি তাপ দেই, কঠিন পদার্থের ক্ষেত্রে ধরো আমি তাপ দিচ্ছি, কঠিন পদার্থের ক্ষেত্রে তাপ দিলে অণুগুলো হচ্ছে নিজের জায়গায় থেকে কম্পিত হতে থাকে, মানে কাঁপতে শুরু করে, এক জায়গা থেকে কাঁপতে শুরু করে, কিন্তু আলাদা কিন্তু হয় না। হ্যাঁ, এক জায়গা থেকে কাঁপতে শুরু করে। এবং তরল পদার্থের ক্ষেত্রে, যেমন পানির ক্ষেত্রে, যদি আমি তাপ দেই তখন কি হবে,
এরা ছোটাছুটি শুরু করে। ছোটাছুটি ওই যে তখন আমরা দেখলাম গরম পানি কিভাবে তৈরি হলো, ছোটাছুটি শুরু করছে, গতিশক্তি বৃদ্ধি পাবে। তাহলে যেমন এখানে আমাদের উদাহরণ দুটা হলো, একটা হচ্ছে সুই। সুই একটা কঠিন পদার্থ। সুইকে যদি আমরা এখন 1 মিনিট তাপ দেই, তাহলে সুইয়ের ভিতরে যে অণু পরমাণুগুলো আছে সেগুলো নিজ অবস্থানে থেকে কাঁপতে শুরু করবে। নিজ অবস্থানে বলা হয়েছে কারণ সুই তো আর নিজের আকার চেঞ্জ করছে না, তাই না? যেরকম আছে সেরকমই আছে, আয়তন ঠিক আছে, উম বাকি সবকিছু ঠিক আছে। কিন্তু একটা পানিকে যদি আমি গরম করি, আমরা যদি আরো অনেক বেশি তাপ দিতাম, তাহলে পানি কি ফুটতে শুরু করতো না? জি মিস। হ্যাঁ, তাহলে কি আর বলা যায় যে পানি নিজের অবস্থানে দেখে কাঁপছে? এটা তো বলা যায় না, কারণ পানির অণুগুলা হচ্ছে ছোটাছুটি শুরু করছে, কারণ আমি এখানে তাপ দিচ্ছি। ছোটাছুটি শুরু করলে কি হয়, গতিশক্তি অনেক বৃদ্ধি পায়। যেমন ধরো আহ আহ আমাদের কথা সবার কথা চিন্তা করি। আমাদেরকে যখন ছোটবেলায় দৌড় প্রতিযোগিতা হয়, কোনো একটা হুইসেল দেওয়ার পর আমরা যেমন সবাই ছোটাছুটি শুরু করি, এরকম এখানে দেখো না কেমন একটা হযবরল অবস্থার সৃষ্টি হয়, সবাই দৌড়াদৌড়ি শুরু করছে এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে। এটা হচ্ছে তরল অবস্থার ক্ষেত্রে হয়। বিভিন্ন অণু চারপাশে ছোটাছুটি করে, ফলে ওটা গরম হয়ে যায়। আর সুইয়ের ক্ষেত্রে এটা একই অবস্থানে থেকে কাঁপতে থাকে। এটা হচ্ছে কঠিন অবস্থার ক্ষেত্রে, আর এটা হচ্ছে তরল অবস্থার ক্ষেত্রে। দুই ক্ষেত্রে দুইটা হচ্ছে, একটা জায়গায় কম্পন বৃদ্ধি পাচ্ছে, আরেক জায়গায় গতি বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পারছো তোমরা? জি জি মিস। জুয়াইরিয়া, তুমি বুঝতে পারছো? আচ্ছা, জুয়াইরিয়া মনে হয় শুনতে পাচ্ছ না। তুমি আমাকে জানাবা যদি আবার। জি মিস, বুঝতে পারছি। ও আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। তারপর চলো তাহলে এরপর আমরা আগাই। তাহলে বলেছে তোমরা তাপ সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি জেনেছো সেটি হচ্ছে তাপ হচ্ছে এক ধরনের শক্তি। হ্যাঁ, আমরা জেনে গেছি। এবং এই শক্তিটা এসেছে পদার্থের অণু পরমাণু সম্মিলিত গতিশক্তি অথবা কম্পন শক্তি। বলতো গতিশক্তি কোন পদার্থের ক্ষেত্রে হবে? তরল পদার্থ। হ্যাঁ, ভেরি গুড। তরল পদার্থের ক্ষেত্রে হচ্ছে গতিশক্তি, আর কম্পন শক্তি হচ্ছে কঠিন পদার্থের ক্ষেত্রে। সুই আর পানির থেকে আমরা বুঝলাম অণুগুলোর গতি কিংবা কম্পন যত বেশি, বস্তুর তাপমাত্রা কি তত বেশি। কারণ তাপ যে যত বেশি ছোটাছুটি করবে তার মধ্যে তত বেশি। মিস, আমার নেটের প্রবলেম হচ্ছে, একটু আবার বুঝিয়ে বলেন। আচ্ছা ঠিক আছে, চলো তুমি কোন পর্যন্ত শুনেছিলে লাস্ট? তাহলে এরপর থেকে আমি আবার বলবো। তাপমাত্রাটাও শুরু করছিলেন তখন পর্যন্ত। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, চলো আমরা আগে থেকে একটু রিভিউ করি। আমরা জানি তাপ হচ্ছে এক ধরনের শক্তি। আমরা জানলাম তাপ দিয়ে আমরা বুঝি যে গরম না ঠান্ডা, কিন্তু এটা আরো স্পেসিফিক্যালি বোঝায় তাপমাত্রা দিয়ে। ধরো আমি একটা আইসক্রিম খাচ্ছি, এটা হচ্ছে একটা ঠান্ডা জিনিস, কিন্তু আরেকজন চা বা কফি খাচ্ছে, ওটা একটা গরম জিনিস। আমি কিভাবে এই জিনিসটা তুলনা করলাম, আমারটা ঠান্ডা বা উনারটা গরম, এটা কিভাবে বুঝবো? তাপমাত্রা দিয়ে। যেমন শীত প্রধান দেশে যেমন অনেক বরফ পড়ে, ওখানে তাপমাত্রা কি থাকে, অনেক কম, একদম মাইনাসের দিকে বা শূন্যের কাছাকাছি। আর আমাদের মতো এই যে এরকম নাতিশীতোষ্ণ দেশগুলোতে এখন ইদানিং অনেক গরম পড়ছে, এখানে তাপমাত্রা কি অনেক বেশি না, আর ওদের ক্ষেত্রে অনেক কম থাকে। এই দুইটা জিনিস, কোনটি গরম কোনটি ঠান্ডা, এই দুইটা জিনিস আমরা ডিফাইন করছি তাপমাত্রা নামক রাশিটা দিয়ে। তাপ এবং তাপমাত্রা দিয়ে আমরা ডিফাইন করছি। এরপর তোমাদের বই একটা উদাহরণ দেওয়া আছে খুব সুন্দর, যে একটা সুইকে যদি আমি 1 মিনিট আগুনের শিখায়, সরি মোমবাতি শিখায় ধরে রাখি, তাহলে সেটা যেই পরিমাণ গরম হলো, ওটা ধরতে কিন্তু তুমি হাত দিয়ে ধরলে খুবই গরম লাগবে। কিন্তু 1 মিনিট যদি তুমি একটা পাত্রে পানি গরম করো, ঠিক সমপরিমাণ সময় পানিতে আগুনে গরম করো, তাহলে কিন্তু ওই পানিটা উষ্ণ হবে, বা কুসুম গরম যেটাকে আমরা বলি সেটা হবে। তাহলে এই দুইটা জিনিসের পার্থক্যের কারণ কি? কারণ হচ্ছে জুয়েরিয়া, তুমি আমাকে বলবা এখন, যে তুমি তো কঠিন আর তরল পদার্থ সম্পর্কে ধারণা আছে, তাই না? জি ম্যাম। হ্যাঁ, তাহলে কঠিন পদার্থের অণুগুলা কিন্তু আমরা এই যে তুমি ছবিতে দেখতে পাচ্ছ, আমার ড্রয়িংটা একটু খারাপ, সরি, একটু কাছাকাছি থাকে। হ্যাঁ, এখানে যদি আমি তাপ শক্তি দেই, তাহলে তাপ শক্তি দিলে ওরা কি একজন একজনের থেকে দূরে যায় না, ওরা একই জায়গায় থেকে কম্পিত বা কাঁপতে থাকে। হ্যাঁ, একই জায়গা থেকে কাঁপতে থাকে।
আবার তরল পদার্থ বা পানির ক্ষেত্রে অণুগুলা কিছুটা দূরে দূরে থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অণু, এখানে একটা অণু। এক্ষেত্রে যদি আমি তাপ দিই তাহলে অণুগুলো কাঁপা শুরু করে না, অণুগুলো হচ্ছে দৌড়াদৌড়ি বা ছোটাছুটি শুরু করে। আমি একটা উদাহরণ দিলাম, যেমন আমাদের দৌড় প্রতিযোগিতায় যখন হুইসেল দেয় ওটা শুনে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দেয়। ফলে একটা কেমন আম, বিশৃঙ্খল একটা অবস্থার সৃষ্টি হয়, তাই না? কেমন হুড়োহুড়ি পড়ে যায়। তো এর ফলে যেখানে হচ্ছে দৌড়াদৌড়ি হচ্ছে তরল পদার্থের ক্ষেত্রে, এখানে হচ্ছে গতিশক্তি তৈরি হয়। গতিশক্তি কেন? কারণ ওরা দৌড়াদৌড়ি করছে, অণুগুলো একজন একজনের ক্ষেত্রে দৌড়াদৌড়ি করছে, এখানে হচ্ছে গতিশক্তি তৈরি হয়। এবং কঠিন পদার্থের ক্ষেত্রে অণুগুলো যেহেতু একই জায়গায় থেকে কাঁপতে থাকে, এর ফলে এখানে কম্পন শক্তি তৈরি হয়। আর এই শক্তিগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনো একটা জিনিস কি গরম হচ্ছে নাকি ঠান্ডা হচ্ছে। বুঝতে পারছো? জি মিস। ওকে, কোনো সমস্যা থাকলে জানাবো আমাকে। হুম, তাহলে এরপর আমরা এ পর্যন্ত বুঝলাম যে কঠিন পদার্থের বেলায় তাপের অর্থ হচ্ছে অণুগুলোর কম্পন। তার মানে কি, কঠিন পদার্থের ক্ষেত্রে তাপ মানে কি, অণুগুলো যে কাঁপছে এটাই হচ্ছে ওর তাপের কারণ। আবার তরল পদার্থের বেলায় অণুগুলো যে পরস্পর থেকে ছোটাছুটি করছে, এই যে মুক্তভাবে ছোটাছুটি, এটাকেই বলা হয় ওদের তাপ শক্তির কারণ। তাহলে জুয়াইরিয়া আমাকে বলো যে কঠিন পদার্থের ক্ষেত্রে কি কম্পন হবে নাকি গতিশক্তি হবে? জুয়াইরিয়া, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? জি মিস, পাচ্ছি, এখন একটু আগে পাচ্ছিলাম না। আচ্ছা, ঠিক আছে। আমি একটা প্রশ্ন করি, আমাকে বলো তো তাহলে যে কঠিন পদার্থে কোটা হয়, কম্পন হয় নাকি ছোটাছুটি হয়? কম্পন। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এটাই আমরা বললাম যে কঠিন পদার্থের ক্ষেত্রে কম্পন এবং তরল পদার্থের ক্ষেত্রে গতিশীলতা বা ছোটাছুটি। এরপর আমরা এখন একটা মজার টপিকে যাব, সেটা হচ্ছে তাপমাত্রা স্কেল। আমরা বিভিন্ন বলি যে যেমন এখন বাংলাদেশে অনেক গরম পড়ছে, আমরা বলি যে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। বা যেখানে অনেক ঠান্ডা পড়ছে তারা বলে যে প্রায় -0 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। এখানে আমরা একটা একক বা একটা স্কেল ব্যবহার করি, সেটা হচ্ছে যেমন কি, কেন আমরা সেলসিয়াস বলছি, কেন আমরা কেলভিন বলছি, কেন আমরা ফারেনহাইট বলছি। ফারেনহাইট তোমরা শুনে থাকবা, জ্বর মাপার ক্ষেত্রে কিন্তু এটা আমরা ব্যবহার করি। শুনেছো ফারেনহাইট? জি মিস। জি মিস। ওকে, এগুলো হচ্ছে ভিন্ন স্কেল। যেমন ধরো আমরা বাজার থেকে স্কেল কিনি, মিটার স্কেল কিনি, সেন্টিমিটার স্কেল কিনি, যেগুলো আমরা বিভিন্ন জ্যামিতির ক্ষেত্রে ইউজ করি, তাই না? জি মিস। এরকমই বিভিন্ন স্কেল আছে, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল। এই তিনটা আমরা মনে রাখবো, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। সেলসিয়াস স্কেল হচ্ছে বিজ্ঞানী সেলসিয়াস আবিষ্কার করছেন, তাই ওনার নামানুসারে হচ্ছে বিজ্ঞানী সেলসিয়াস। আচ্ছা, এই স্কেল গুলো আসলে কি? এখন দেখো, আমি বলতেছি যে এই চাটা গরম, কিন্তু কতটুকু গরম আদৌ? এটা কি 5 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াস, নাকি 75 ডিগ্রি ফারেনহাইট? এটা বিভিন্ন ভাবে তো আমার বোঝানো লাগবে, তাই না? এটা কি কতটুকু গরম, এই পরিমাণটা বোঝানোর জন্যই বিভিন্ন স্কেলের আবিষ্কার করা হয়েছে। আমরা তিনটা স্কেল পড়বো আজকে, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। এই স্কেলগুলো কিভাবে বানানো হয়েছে? আমরা জানি যে পানি যে বরফ হয়, আবার বরফ পানি যে বরফ হয় এটার একটা তাপমাত্রা আছে, আবার পানি যে বাষ্প হয় এটারও একটা তাপমাত্রা আছে, তাই না? আমরা দেখেছি না পানিকে ফুটন্ত অবস্থায় দেখেছি। জি মিস। হ্যাঁ, জি আবার মিস। হ্যাঁ, আবার পানি যখন আমরা ডিপ ফ্রিজে রাখি তখন কিন্তু সেটা বরফও হয়। তো এই দুটা তো তাপমাত্রার একটা পার্থক্য আছে, তাই না? একই তাপমাত্রায় কিন্তু হবে না। তাহলে চলো আমরা এই তাপমাত্রা গুলা মাঝে মাঝে আমরা জানি, এখন আমরা আরেকবার রিভিউ করব। পানি যখন বরফ হয় তখন ওই তাপমাত্রা কত জানো? ওটাকে বলা হয় 0 ডিগ্রি সেলসিয়াস। আমরা এখন সেলসিয়াস স্কেল নিয়ে পড়াশোনা করবো। তাহলে বলো, পানি কখন জমে বরফ হবে? 0 ডিগ্রি সেলসিয়াসে। ভেরি সেলসিয়াসে। 0 ডিগ্রি ভেরি গুড। সেলসিয়াসে। হ্যাঁ, 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে পানি বরফ হবে। এবং পানি কখন ফুটতে শুরু করবে, কখন একশো বাষ্প ডিগ্রি হবে? সেলসিয়াসে। 100 ডিগ্রি সেলসিয়াসে। ভেরি গুড, তোমরা সবাই পড়ছো। আচ্ছা, তাহলে 0 ডিগ্রিতে হচ্ছে পানি বরফ হয়, 100 ডিগ্রিতে পানি ফুটতে শুরু করে। এবং এটা কোন এককে বলছি? সেলসিয়াস স্কেলে। 0 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে পানি বরফ হবে, আর 100 ডিগ্রি সেলসিয়াসে পানি বাষ্প হবে।
এখন আমরা একটা নর্মাল যোগ বিয়োগ করি। 0 থেকে 100 এর মধ্যে পার্থক্য কত বলতো? 100 থেকে যদি আমি 0 বিয়োগ করি কত হয়? 100 হ্যাঁ, 100 ভেরি গুড। তাহলে আচ্ছা, এর আগে একটা জিনিস বলা দরকার ছিল, পানি যে জমে বরফ হয়েছে, এটা এই অবস্থায় এটাকে আমরা বলবো যে পানি তো মানে তরল থেকে কি হচ্ছে, এটা কঠিন হচ্ছে, তাই না? জি মিস। হ্যাঁ, জি তো মিস। এটাকে আমরা বলবো মেল্টিং পয়েন্ট। মেল্টিং কেন? কারণ দেখো পানি থেকে এটা বরফ হচ্ছে, মানে তরল পদার্থ থেকে এটা কঠিন হচ্ছে। শুনতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, হ্যাঁ। তো এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বলা হয় মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক। আবার পানি যখন বাষ্প হয়, এই যে বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, এটাকে আমরা কি বলি? বাষ্পীভবন। এটা নামের সাথে মিল আছে, বাষ্পীভবন। আর এটার তাপমাত্রা কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো তোমাদের এই লাস্ট ছকটায় লেখা যে পানির বাষ্পীভবনের তাপমাত্রা এবং বরফের গলনাঙ্কের তাপমাত্রা কত? 100 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস। এটা হচ্ছে মেনলি, তুমি যদি এটা 100 থেকে 0 বিয়োগ করো তাহলে ওই পার্থক্যটা তুমি পাবা, 100ই পাবা। তাহলে আমাদের এই স্কেলটা সম্পর্কে এখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমরা বুঝেছো কিনা। সেলসিয়াস স্কেলের যদি আমি একটা সেলসিয়াস স্কেলের একটা থার্মোমিটার নিই, তাহলে এটা সবচেয়ে নিম্ন বিন্দু কোনটা হবে জানো? 0। 0 থেকে এটা শুরু। যেমন মিটার স্কেলে যেমন আমরা দেখি 1 থেকে 100 মিটার লেখা থাকে না? জি মিস। হ্যাঁ, জি মিস। ওইরকম যদি আমি একটা সেলসিয়াস স্কেল, এখন ধরো সেলসিয়াস স্কেল নেই, এটা সবচেয়ে নিচের জায়গায় থাকবে 0, একদম হাইস্ট পয়েন্টটা থাকবে 100। কারণ এটা কোন পর্যন্ত মাপতে পারে? 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটি মাপতে পারে। থার্মোমিটার। জি, হ্যাঁ, সেলসিয়াস স্কেলের থার্মোমিটার আসলে আমরা ব্যবহার করি না, আমরা ফারেনহাইট স্কেলেরটাই বেশি ব্যবহার করি। এটা আমরা একটু পরে যাচ্ছি, হ্যাঁ। কিন্তু মিস, জ্বর হইলে থার্মোমিটার ব্যবহার করা হয় 104 ডিগ্রি, 102 হ্যাঁ, ডিগ্রি, এগুলো তো ব্যবহার করা হয়। হ্যাঁ, কারণ ওটা কোন স্কেলে হয় জানো? ওটা হচ্ছে ফারেনহাইট স্কেল। আর আমরা এখন কিসের কথা বলছি? সেলসিয়াস স্কেলের কথা। আমরা ফারেনহাইটে যাই, এখনই তুমি বুঝবা, আমরা এখনই ফারেনহাইট থেকে শুরু করব। দেখো, ফারেনহাইট স্কেল নিয়ে সম্পর্কে কি বলা হয়েছে। ফারেনহাইট স্কেলের সিম্বলটা কি? এফ দিয়ে লেখা হয়, সেলসিয়াস এটা সি দিয়ে লেখা হয়। ফারেনহাইট স্কেলে পানি জমে বরফ হবে কখন? যখন এটা 32 ডিগ্রি ফারেনহাইট হবে। 32 ডিগ্রি, এখানে কিন্তু 0 না, এখানে শুরু কোথা থেকে? 32 থেকে। বুঝতে পারছো? জি মিস। তো জি মিস। যখন আমার সেলসিয়াস স্কেলে 0 হবে, ধরো আমি বললাম কি আজকে ওইখানে তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ধরো নরওয়ে বললাম একটা জায়গা, বললাম নরওয়েতে আজকে তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তখন আমাকে জেমি এসে বললো যে ম্যাম ওটা তো 32 ডিগ্রি ফারেনহাইটও হয়, তাই না? আমি বলছি হ্যাঁ অবশ্যই, কারণ আমাদের স্কেলটা আলাদা। ধরো আমি বলি তুমি একটা জিনিস মাপছো তোমার একটা বানানো ফিতা দিয়ে, হ্যাঁ, ওই ফিতাটাকে আমি একটু ডিজাইন করে অন্যরকম বানাইছি, কিন্তু তোমার যে মাপটা আসবে আমার তো ঠিক সেই মাপটাই আসবে, তাই না? জি মিস। জি যেমন মিস। হ্যাঁ, যেখানে 0 ডিগ্রি সেলসিয়াস থাকবে সেটা যদি আমি এখন ফারেনহাইট স্কেল দিয়ে মাপতে চাই, ধরো দুইটা স্কেল আমি নিলাম, একটা আমার লাল রঙের স্কেল, একটা হচ্ছে নীল রঙের স্কেল। লাল রঙের স্কেল দিয়ে মাপলে দেখা যায় যে ওটা 0 হয়, নীল রঙের দিয়ে মাপলে দেখা যায় ওটা 32 হয়। কারণ ওটা কেন 32 হয়? কারণ ওটা শুরুই হচ্ছে 32 থেকে। এই জন্য হচ্ছে সেলসিয়াস স্কেলের 0 ফারেনহাইট স্কেলের 32-এর সমান। তাই, আর তাই সেলসিয়াস স্কেলে যখন পানি জমে বরফ হবে, আমরা ওটা কি জানতাম? 0 ডিগ্রি সেলসিয়াসে পানি জমে বরফ হয়। সেই রকম ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি ফারেনহাইটে পানি জমে বরফ হয়। বুঝতে পারছো? জি মিস। জি মিস। তাহলে এখন আমরা ওকে, তাহলে চলো এখন আমরা বের করি যে পানি ফুটে কখন বাষ্প হবে। আমরা জানি সেলসিয়াস স্কেলে বাষ্প হয় 100 ডিগ্রি সেলসিয়াস থেকে, কিন্তু ফারেনহাইটে এটা একটু ডিফারেন্ট, এটা 100 যোগ করলে হবে না, এটা হবে 212। এটা কত হবে? 212। ঠিক আছে, এটা কেন হবে আমি বলি। দেখো সেলসিয়াস স্কেলে 0 এবং 100-র মধ্যে ঘর কয়টা আছে? 100টা, কারণ 0 থেকে দাগ শুরু,
আর একদম শেষ হচ্ছে 100, তো এর মধ্যে দাগ আছে 100টা। কিন্তু ফারেনহাইটে 32 থেকে শুরু এবং এটা শেষ হচ্ছে 212-তে। এই দুইটা যদি তুমি বিয়োগ করো তাহলে বিয়োগফল হয় কত? 180। এর মধ্যে আচ্ছা, আমাদের সাথে একজন জয়েন করেছে। আহ তোমার নাম কি? হাম্মাদ লেখা আর কি। হাম্মাদ মিস। ও আচ্ছা, ঠিক আছে। তুমি তো একটু লেট করে ফেলেছো, তুমি পরে রেকর্ডিংটা দেখে নিও, ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে আমরা কন্টিনিউ করি যেখানে ছিলাম। বাকিটা তোমরা কি বুঝতে পারছো? আমি যে বলেছিলাম 32 এবং 212। জি মিস। হ্যাঁ, এটা যে এখন তুমি বলবা যে এখানে 100, এখানে সেলসিয়াস স্কেলে 100 ছিল, তাহলে ফারেনহাইট স্কেলে 212 কেন? এখন এটা তো যিনি এটা স্কেলটা বানিয়েছেন উনি এটা আবিষ্কার করে বানিয়েছেন, ঠিক আছে? এটার মধ্যে ঘর আছে 180টা, সেলসিয়াস স্কেলে ঘর আছে 100টা। এখন আমাকে তখন জেমি বলেছিল যে আহ যে জ্বর হলে কেন 104 ডিগ্রি, তাহলে কিভাবে হয়? ওইটা আমরা মিস যে আমি জুয়াইরিয়া বলছিলাম। ও সরি, আমি আসলে নামটা ভুল বলছি। আচ্ছা, জুয়াইরিয়া আমাকে বলেছিল যে তখন 104 তাহলে কিভাবে হয়, যেহেতু সেলসিয়াস স্কেলে 100 পর্যন্ত ঘর। এটা হয় কারণ আমরা তখন ওটা সেলসিয়াস স্কেল দিয়ে মাপি না, আমরা তখন এটা মাপি হচ্ছে ফারেনহাইট স্কেল দিয়ে। ফারেনহাইট স্কেলে দেখো 32 থেকে 212-র মধ্যে যে কোনো সংখ্যা থাকতে পারে। তো আমি যদি বলি আমার 104 ডিগ্রি ফারেনহাইট জ্বর হয়েছে, এটা অবশ্যই থাকবে 212-তে। যদি আমি বলি আমার 188 ডিগ্রি ফারেনহাইট জ্বর হয়েছে, যেটা অসম্ভব, বাট তাও কিন্তু সেটা ফারেনহাইট স্কেল দিয়ে মাপা যাবে, তাই না? জি মিস। তুমি যদি একটা কুসুম গরম পানি নিয়ে আসো, এর মধ্যে ফারেনহাইট স্কেলকে তুমি ডুবাও, তাহলেও কিন্তু তুমি ওটা তাপমাত্রা ফারেনহাইট স্কেলে বের করতে পারবে। এটা ক্লিয়ার তোমাদের কাছে? জি মিস। ওকে, তাহলে জি আমাদের মিস। এখন লাস্ট একটা স্কেল আছে, সেটা হচ্ছে কেলভিন স্কেল। সেটা খুবই ইজি, সেলসিয়াসের মতো হুবহু। তোমরা ধরে নাও আচ্ছা, কেলভিনকে কিন্তু আমরা কে দিয়ে লিখি, এটা বিজ্ঞানী একজনের নাম, বিজ্ঞানী কেলভিন। বিজ্ঞানী কেলভিন উনি একটা স্কেল আবিষ্কার করেছে, এখানে তিনজন তিনটা স্কেল আবিষ্কার করেছে, ফারেনহাইট, কেলভিন, সেলসিয়াস। তাহলে কেলভিন স্কেল যিনি আবিষ্কার করেছেন তিনি দেখেছেন যে 273.15 এটা একটা তাপমাত্রা, ঠিক আছে? এই তাপমাত্রা যদি কেলভিন স্কেলে থাকে তখন পানি জমে বরফ হয়। তাহলে বলো তো এটা কোন অবস্থার সমান সেলসিয়াস স্কেলের? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড, 0 ডিগ্রি সেলসিয়াসের সমান। আবার তিনি আবার আবিষ্কার করেছেন যে যখন 373.15 ডিগ্রি কেলভিনে হচ্ছে সেটি যায়, সরি 373.15 কেলভিনে যায়, তখন পানি ফুটে বাষ্প হয়। এটা বলতো সেলসিয়াস স্কেলের কোন তাপমাত্রার সমান? 100 ডিগ্রি। 100 ডিগ্রি। হ্যাঁ, 100 ডিগ্রি সেলসিয়াসের সমান। তাইলে এখন আরেকটা কথা, তুমি যদি 373.15 থেকে 273.15 বিয়োগ করো, তাহলে তুমি দেখবা যে এখানেও ঘর সংখ্যা কত হবে? 100টা, তাই না? জি মিস। ওকে, তাহলে সেলসিয়াস আর কেলভিন হচ্ছে প্রায় সমান, কারণ এখানে পার্থক্যটা সমান। এখানে বাষ্পীভবন এবং বরফের গলনাঙ্কের পার্থক্য সমান 100-100। শুধু এখানে পার্থক্যটা কোথায়? এখানে 0 ডিগ্রি সেলসিয়াস ছিল আর ওইখানে 273.15 কেলভিন, ঠিক আছে? জি মিস। জি মিস। এবার আমাকে তাহলে জেমি বলো তো, ফারেনহাইটের কখন পানি ফুটে বাষ্প হয়? মিস যখন 100 ডিগ্রি সেলসিয়াস থাকে তখন। হ্যাঁ, ওটা ফারেনহাইট স্কেলে কত? 212। হ্যাঁ, ভেরি গুড। তাইলে এবার আমাকে জুয়াইরিয়া বলো, কেলভিন স্কেলের হচ্ছে বরফের গলনাঙ্ক কত? 373.15 কেলভিন। আচ্ছা, ঠিক আছে। না, আমি বলেছি কখন মানে পানি জমে বরফ হয় এই তাপমাত্রা, তুমি বলেছো বাষ্প হওয়ার তাপমাত্রা। মিস হচ্ছে 273.15 কেলভিন। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তারপর হাম্মাদ আমাকে বলো,
ফারেনহাইট স্কেলে কখন পানি জমে বরফ হয়? মিস আমি এখন এসেছি। ও আচ্ছা, আম, তাহলে তুমি একটু রেকর্ডিংটা দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, তারপরে আহ, সিমি যে আছো, তোমার নামটা আমি আসলে ভুলে গেছি, তোমার নামটা? মিস আমার নাম সুবা। সরি। হ্যাঁ, সুবা, আমাকে বলো কেলভিন স্কেলের দুইটা বাষ্পীভবন এবং গলনাঙ্কের পার্থক্য কত? বাষ্পীভবন এবং গলনাঙ্কের পার্থক্য 100। ভেরি গুড, এটা হচ্ছে সেলসিয়াস স্কেলের সমান। তাহলে এরপর আমরা চলো নেক্সট টপিকে মুভ করি। সেলসিয়াস এবং কেলভিন স্কেলে তুলনা করলে তোমরা দেখবে সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সঙ্গে 273 যোগ করলে কেলভিন স্কেলের তাপমাত্রার সাথে আর কোনো পার্থক্য নেই। আচ্ছা, এটা কি বুঝাইছে? সেলসিয়াস স্কেলে শুরু হয় হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস দিয়ে, আর কেলভিনে শুরু হয় 273। তোমরা এখনই খাতা কলমে এটা করে দেখতে পারো। যদি আমি বলি সেলসিয়াস স্কেলে 5 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা কেলভিন স্কেলে কত হবে? এটা তুমি কি করবা, 273.15-এর সাথে 5 যোগ করো শুধু। আমাকে বলো তো কত হয়? 273.20। না না, 273.15-এর সাথে 5 যোগ করতে হবে, কিন্তু দশমিকের আগে যোগ করতে হবে। আচ্ছা, আমি দেখাই তাহলে তোমাদেরকে, যদি সমস্যা হয়। 278। হ্যাঁ মিস 278.15। 278.15। হ্যাঁ, ভেরি গুড, 278.15 হয়। আচ্ছা, তাহলে এখন তুমি যদি 278.15 থেকে 5 বিয়োগ করো তাহলে কত হয়? 273.15। হ্যাঁ হ্যাঁ, তার মানে আমরা কি বুঝতে পারছি, যে যদি আমরা সেলসিয়াস স্কেল থেকে কেলভিনে যেতে চাই তাহলে আমরা যোগ করবো 273.15, আর যদি কেলভিন থেকে আমি সেলসিয়াস আসতে চাই তাহলেও 273.15 বিয়োগ করবো। বুঝতে পারছো? জি জি মিস। মিস। তাহলে এটা বলো তো, 10 ডিগ্রি সেলসিয়াস কেলভিন স্কেলে কত? 283.15। জি হ্যাঁ, মিস। ভেরি গুড, 283.15। তোমাদের সবারটা হয়েছে, ভেরি গুড। তাহলে আমরা আরেকটু আগাই, তোমরা যেহেতু সুন্দর করে বুঝতে পারছো। আচ্ছা, এটা বলছে তোমার কারণটি, এই কারণটা কি যে 273 দিলেই কেন হবে, এটা আমরা আজকে বুঝবো। বলছে কারণটি কিন্তু অত্যন্ত চমকপ্রদ। তুমি যে কোনো কিছু তাপমাত্রা যত ইচ্ছা বাড়াতে পারবে, তার কোনো সীমা নেই। তুমি যদি একটা পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসে নিচ্ছো, 200 ডিগ্রি সেলসিয়াসে নিচ্ছো, 300-তে নাও, 400-তে নাও, 500-তে নাও, কোনো সমস্যা নেই। তাই বলছে যে কোনো সীমা নেই, কিন্তু তাপমাত্রা যত ইচ্ছা কমাতে পারবে না, কারণ তাপমাত্রার একটা সর্বনিম্ন মান আছে। সত্যি কথা বলতে কি, তুমি এই তাপমাত্রার কাছাকাছি যেতে পারবে কিন্তু কখনোই সেই তাপমাত্রা পৌঁছাতে পারবে না। এটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা, এটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। আচ্ছা, তো কি বলেছে, আমি যদি একটা পানিকে 100-তে নেই, 200-তে নেই, 500-তে নেই, কোনো সমস্যা নেই, কিন্তু তাপমাত্রা আমি সবসময় ইচ্ছা মতো কমাতে পারবো না। কেন? কারণ আমি বলি, ধরো একটা গ্যাসের কথা বলি, হ্যাঁ, 100 ডিগ্রি সেলসিয়াসে তো ওটা বাষ্প হবে। বাষ্প, ধরো পানি বাষ্প হয়ে গেল, এই বাষ্পকে যদি আমি আরো 200 দেই, 300 দেই, এইভাবে তাপমাত্রা বাড়াতে থাকি, সেটা কিন্তু বাষ্পই থাকবে। কিন্তু ধরো আমি একটা বাষ্প পানিকে, মানে জলীয় বাষ্পকে যদি আমি তাপমাত্রা কমাতে থাকি, এটা কি হবে, এটা তরল হবে, তরল থেকে কঠিন হবে, বরফ হবে, এভাবে। কিন্তু এর থেকেও যদি কমাই ফেলি, তখন আসলে কি ওটার অস্তিত্ব থাকবে না, ওটার আমাদের পরিবেশে থাকবে না। কেন? কারণ আমাদের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে একটা তাপমাত্রা আছে, এটার তাপমাত্রা হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস। আমরা এতক্ষণ কিন্তু পজিটিভটা পড়েছি, তাই না, +273। জি মিস। হ্যাঁ, এখন তোমাদেরকে বলা হচ্ছে যে সেলসিয়াস স্কেলে এমন একটা তাপমাত্রা আছে -273। এই স্কেলে এই তাপমাত্রাকে
হচ্ছে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। পরম শূন্য তাপমাত্রা বলতে বোঝায় এই তাপমাত্রায় যদি তুমি কাউকে নিয়ে যাও, মানে কোনো একটা পদার্থকে নিয়ে যাও, সেটার আর কোনো অস্তিত্ব থাকবে না এই পৃথিবীতে। তাই এটাকে বলা হয়, আমরা বলি এটাকে পরম শূন্য তাপমাত্রা। এবং দেখো -273, এটা সত্যি। এটাকে যদি আমি বলি যে এখন এটাকে কেলভিনে রূপান্তর করো, তো দেখি তো কে কে পারে। -273.15 কে কেলভিন স্কেলে কত হয়? নিয়ম কিন্তু একটাই, 273 শুধু যোগ করতে হবে, 273.15। দেখি তো আমাকে কে বলতে পারে সবার আগে। মিস জিরো। হ্যাঁ, গুড, ভেরি গুড। 0। হ্যাঁ, জুয়াইরিয়াও পারছো, জেমি পারছো, ভেরি গুড। আচ্ছা, সুবা তুমি কি পেরেছো? জি মিস, 0 আসছে। ভেরি গুড, হ্যাঁ। আর হাম্মা, তুমি কি বুঝতে পারছো আমি যে পড়াচ্ছি যেগুলো? না মিস। আম, আমি যে এই যে এতক্ষণ সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট ভিন্ন স্কেলের কথা বলেছি, তুমি এগুলো বুঝোনি? না না মিস। তাহলে তোমাকে বলতে হবে, তাহলে তো আমি আবার রিপিট করতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে বাকিদের একটু রিভিউ হয়ে যাক, আর তুমি এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? আমি তাপমাত্রা স্কেল থেকে আবার বলছি। আমরা যখন আহ আমাদের, তুমি জ্বর মাপতে দেখেছো না মানুষ থার্মোমিটার ইউজ করে? জি। হ্যাঁ, এটা একটা স্কেল। হ্যাঁ, এটাকে বলা হয় ফারেনহাইট স্কেল। আজকে আমরা তিনটা স্কেলের নাম শুনবো, সেটা হচ্ছে সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট। তিনটা স্কেলের মধ্যে যেটা দিয়ে আমরা জ্বর মাপি সেটাকে বলা হয় ফারেনহাইট। আর সেলসিয়াস স্কেল দিয়ে আমরা কি করে আমি বলি, ধরো তুমি পানি পানি যখন জমে বরফ তৈরি হয়, যখন আমরা পানিকে ফ্রিজে রাখি এবং সেটা বরফ তৈরি হয়, ঠিক কোন তাপমাত্রায় পানি বরফ হবে এটা তুমি কিভাবে বুঝবা? এটা বিজ্ঞানী আবিষ্কার করেছেন, সেটা হচ্ছে 0°C। ঠিক আছে? জি। আর তুমি যদি চুলায় দেখো পানি ফুটতে শুরু করছে এবং পানি বাষ্প হচ্ছে, জলীয় বাষ্পে পরিণত হচ্ছে, তুমি বলবা যে এটা মনে হয় 105, কেউ বলবে না এটা 102, কেউ বলবে না এটা 98, কিন্তু এটারও একটা নির্দিষ্ট মান আছে এবং সেটা হচ্ছে 100°C। 0°C হচ্ছে পানি জমে বরফ হবে এবং 100°C পানি পানি বাষ্পে পরিণত হবে। ক্লিয়ার? জি। তাহলে সেলসিয়াস স্কেলে এবং 0 এবং 100 এই দুইটার মধ্যে পার্থক্য, যদি ধরো 100 থেকে আমি 0 বিয়োগ করি, পানি ফুটে যে বাষ্প পরিণত হচ্ছে এটা হচ্ছে বাষ্পীভবন, এবং পানি জমে বরফ এটা হচ্ছে গলনাঙ্ক। এই দুইটার পার্থক্য যদি আমি বের করি, 100 থেকে যদি আমি 0 বিয়োগও করি, তাহলে আমার কত হবে? 100 হবে, তাই না? জি। এটা দ্বারা কি বোঝায়, যে তুমি যদি একটা সেলসিয়াস স্কেল নাও, যেমন আমরা ভিন্ন স্কেল ব্যবহার করি, মিটার স্কেল, খাতা কলমে ব্যবহার করি, এরকম ধরো তুমি যদি একটা সেলসিয়াস স্কেল নাও, সেখানে 0 থেকে 100-র মধ্যে 100টা ঘর থাকবে, 0 এবং 100। 0 থাকবে, 1 থাকবে, 2 থাকবে, এরকম 100 পর্যন্ত থাকবে। তারপরে স্কেলটা যদি তার- তারপরে স্কেলটা যদি আমি আলোচনা করি, সেটা হচ্ছে ফারেনহাইট স্কেল। ফারেনহাইট স্কেলে এটার একটা অন্যরকম নিয়ম আছে, এটা শুরু হয় 32 থেকে। যেখানে সেলসিয়াসে 0, সেখানে এটা হচ্ছে 32। আর তাহলে যেখানে সেলসিয়াস আমরা বলেছিলাম 100 হয়, ওই যে সেলসিয়াস স্কেলে পানি বাষ্পে পরিণত হয়, সেটা ফারেনহাইট স্কেলে হচ্ছে 212। এই মান দুইটা তোমাকে মুখস্থ রাখতে হবে, একটা হচ্ছে আমাদের গলনাঙ্ক 32, আর একটা হচ্ছে বাষ্পীভবনের তাপমাত্রা, সেটা হচ্ছে 212। মনে থাকবে 32 আর 212? জি। আচ্ছা, তাহলে আমাকে বলো তো 212 আর 32, 212 থেকে 32 এই দুইটা বিয়োগ করলে কত হয়? 180। ভেরি গুড, 180। তাহলে আমরা কতক্ষণ আগে পড়েছিলাম যে সেলসিয়াসে 100টা ঘর আছে, তাহলে ফারেনহাইট স্কেলে কতটা আছে বলো তো? সেলসিয়াসে যদি থাকে 100টা ঘর, ফারেনহাইট স্কেলে আমরা বিয়োগ করে দেখলাম যে 180, তাহলে ঘর কয়টা থাকবে?
আম্মা তুমি কি শুনতে পাচ্ছ? 180টা থাকবে। এই যে তুমি তো আমাকে বিয়োগ করে বললা যে 32 এবং 212 এটার পার্থক্য হচ্ছে 180। মানে একটা স্কেল যদি আমি এমন লম্বা করে আঁকি, এটার মধ্যে এমন দাগ কাটা থাকবে 180টা। বুঝতে পারছো? জি। ওকে ওকে, তারপর হচ্ছে কেলভিন স্কেলে আমরা এরপরে গিয়েছিলাম যে সেলসিয়াস স্কেলে যেটা 0, কেলভিন স্কেলে এটা কত? 273.15। 0.15টাকে আমি বলবো যে তোমরা চাইলে এটা উপেক্ষা করতে পারো বা 273 বলতে পারো, বাট তবুও অ্যাকুরেটটা বলা ভালো। 273.15। এটা অনেকটা সূত্রের মতো বলতে পারো যে যেটাকে আমি সেলসিয়াস স্কেলে 0 ধরবো সেটা হবে কেলভিন স্কেলে 273.15। এখন প্রশ্ন হবে যে এটা কোথা থেকে আসে, কে কে এটা আবিষ্কার করছে? এটা হচ্ছে বিজ্ঞানী কেলভিন। বিজ্ঞানী কেলভিন হচ্ছে কেলভিন স্কেল আবিষ্কার করেছেন। তিনি দেখেছেন যে 273.15 কেলভিন তাপমাত্রায় পানি জমে বরফে তৈরি হয়। তুমি যদি কোনো একটা ফ্রিজ আনো, যে ফ্রিজ কেলভিন স্কেলে চলে, তুমি যদি তখন 273-এ চেক করো, তো দেখবা যে পানি বরফ হয়ে গেছে। বুঝতে পারছো এই তিনটা জিনিসের পার্থক্য, তিনটা স্কেলের? জি। তেমনি দেখবা 32 ডিগ্রি ফারেনহাইটে পানি হচ্ছে জমে বরফ হয়েছে। আবার একইভাবে কেলভিন স্কেলে খেয়াল করো 373.15, এক্ষেত্রে পানি ফুটে বাষ্প হবে। যেমন চুলায়, তোমার কোনো চুলা যদি থাকতো কেলভিন স্কেলে সেটা চলে, যখন দেখবা 373.15 কেলভিন হচ্ছে, তখন দেখবা পানি ফুটে বাষ্প তৈরি হচ্ছে। বুঝতে পারছো? জি। ওকে, ভেরি গুড। তাহলে এই তিনটাই আমরা মেনলি এতক্ষণ পড়লাম, সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট স্কেল। এখন আমি ওদেরকে বলছিলাম যে ধরো পৃথিবীতে তো সবকিছু সম্ভব না। ধরো তুমি একটা পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসে নিচ্ছো, করবো 200-তে নিচ্ছো, 300-তে নিচ্ছো, কি হবে? পানি ফুটতেই থাকবে, একসময় পানি শেষ হয়ে যাবে এমন। কিন্তু পানিকে যদি আমি তাপমাত্রা কমাতে থাকি, এমন একটা তাপমাত্রাও সম্ভব যেখানে পানিটার তুমি চোখে দেখবে না, ওটা একদম অস্তিত্বহীন হয়ে যাবে। খুব মজার না ব্যাপারটা? যে তখন আর পানি থাকবে না। এই তাপমাত্রাটা আসলে পরীক্ষা করে দেখানো কখনোই সম্ভব না। এটা হচ্ছে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। পরম বলা হয় কারণ এটা হচ্ছে আপেক্ষিক। যেমন পাশাপাশি দুটো ট্রেন চলছে, একটা স্থির একটা চলমান। তুমি যদি স্থির ট্রেনে বসে থাকো, চলমান ট্রেনটাকে দেখলে তোমার মনে হবে যে তুমিও চলছো, তাই না? জি। তো এক্ষেত্রে তোমার যেমন এই ব্যাপারটা মনে হয়, এটাকে বলা হয় আপেক্ষিক বা পরম। এটা কখনো আসলে পসিবল না। এটা দেখে মনে হয় এরকমই আর কি। একটা তাপমাত্রা হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় যদি আমি কোনো একটা পদার্থকে নেই, পদার্থের অস্তিত্বহীন হয়ে যাবে, পদার্থ আর দেখা যাবে না। ঠিক আছে? এখন আমি জি। ওদেরকে একটা টাস্ক দিয়েছিলাম যে 273-কে, এই সেলসিয়াস স্কেলে যে তাপমাত্রাটা আছে, এটাকে যদি আমি কেলভিন স্কেলে প্রকাশ করতে চাই, ধরো তুমি বলছো যে এটা একটা সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, আমি বলছি এটা কেলভিন স্কেলে কত। এটা বের করার একটা নিয়ম, সেটা হচ্ছে যেই তাপমাত্রা সেলসিয়াসে দেয়া থাকবে সেটার সাথে 273.15 যোগ করতে হবে। যেটাই দেখ, এখানে যদি 5 ডিগ্রি সেলসিয়াসও দিত, তাও আমি 273.15-এর সাথে 5 যোগ করতাম। বুঝা যাচ্ছে? জি। ওকে, তাইলে আমি তোমাকে দেখাই যে তুমি আমাকে বলো, এই যে আমি এখন বললাম যে পরম শূন্য তাপমাত্রা কত বলো তো? বলো তো পরম শূন্য তাপমাত্রা কত ছিল যেখানে অস্তিত্বহীন হয়ে যাবে? আচ্ছা, সেটা ছিল হচ্ছে -273.15 কেলভিন। ঠিক আছে? সরি, -273.15 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। এটাকে যদি আমাকে বলা হয় যে এটা কেলভিন স্কেলে কত, বের করো। এটা নিয়ম হচ্ছে একটাই, কেলভিন স্কেলে বের করার নিয়ম, সেটা হচ্ছে 273 যোগ করতে হবে। এখন হাম্মাদ, তুমি আমাকে যোগ করে বলো যে এটা কত হয়, এটার সাথে এটা যোগ করলে কত হয়? আহ হাম্মাদ, তুমি কি শুনতে পাচ্ছ? জি। 546। না না, হয়নি তো। আরেকবার চেষ্টা করো। এই যে দেখো, এটা -273 আর এটা শুধু 273, দুইটা কিন্তু আলাদা। প্লাস 273। হ্যাঁ, প্লাস মাইনাসের সাথে প্লাস করতে হবে। হ্যাঁ, বলো তো কত হয় তাহলে?
আরেকটু চার নাম চেষ্টা করে পারো। -273। আচ্ছা আমি তোমাকে করে দিই। তোমার মনে একটু সমস্যা আছে, সমস্যা নেই। দেখো, যদি -273, আচ্ছা তোমাকে আমি এটা বলি, -5 আর -5-এর সাথে আমি যদি আরো 5 যোগ করি তাহলে কত হয়, এটা আমাকে তুমি বলো। 5। হ্যাঁ, -5 মানে তোমার কাছে তো 5টা এমনি কম আছে, এর সাথে যেটা তুমি আরো 5টা যোগ করো তাহলে তোমার শূন্য হওয়ার কথা না, বলো? -5 + 5। জি। আচ্ছা, তাহলে এটা বলো তো, এটা কত হয়? -7 + 7 কত? 0। ভেরি গুড। তাহলে এবার আমাকে বলো, -12 + 12 +12 -12 কত? 0। হ্যাঁ, ভেরি গুড, এবার করতে পারছো। দেখো, তাহলে তুমি একদম ইজি ভাবে করতে পারো, যে একটা মাইনাস একটা সমপরিমাণ জিনিস, মাইনাস আছে তার আগে ধরে নিলাম প্লাস আছে, কিছু নাই মানে প্লাস। তো এই দুটো যদি আমি যোগ করি এটার কিন্তু অ্যান্সার আসবে 0 কেলভিন। তাহলে বুঝতে পারছো আমরা কি করতেছিলাম এতক্ষণ? ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন স্কেলে মেপছিলাম, কারণ জি। এটা হচ্ছে আমাদের, হ্যাঁ এটা হচ্ছে আমাদের পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা বলতে বোঝায় যে তাপমাত্রায় হচ্ছে কোন একটা গ্যাসের আয়তন একদম শূন্য, সে অস্তিত্বহীন, পরিবেশে সে আর নাই, তাকে চোখে দেখা যাবে না, এমন কিছু, বুঝছো? তোমরা এখন ছোট, তাই তোমাদের এই ধারণাটা একটু কম দেওয়া হচ্ছে। বাকিরা শুনতে পাচ্ছি? জি মিস। ভেরি গুড। তাহলে এবার আমরা বল, আচ্ছা তাহলে এবার আমাকে না দেখে বলো তো, বরফের কোন তাপমাত্রায় পানি জমে বরফ হয়? ফারেনহাইট স্কেলেরটা। 32°F। 32°F। ভেরি গুড, সবাই পারছো। আচ্ছা, তাই এই পর্যন্ত আমাদের পড়া হলো সুন্দর করে। তাপ সঞ্চালন, এখন আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস করবো, এখানে সবাই মনোযোগ দাও। তাপ সঞ্চালন কি? তাপ যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, সঞ্চালন মানে হচ্ছে পরিবহন। যেমন আমি এখান থেকে ঢাকা থেকে চট্টগ্রাম গেলাম, আমার এক ধরনের পরিবহন হচ্ছে। এই তাপ কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এটা আজকে আমরা শিখবো। গাড়ি দিয়ে যায় না ঘোড়া দিয়ে যায়, ওটা আজকে শিখবো। তাপ হচ্ছে এক ধরনের শক্তি এবং আমাদের নানা কাজে আমরা এই তাপ শক্তিকে ব্যবহার করি। কোনো কিছু সঠিকভাবে ব্যবহার করতে হলে সেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হয়। কাজেই তাপ শক্তিকে আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হবে বা সঞ্চালন করতে হবে। এটা 3টা উপায় সঞ্চালন করা যায়, 3টা খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পরিবহন, পরিচলন, বিকিরণ। কি কি বলো তো আমার সাথে সাথে? পরিবহন, পরিচালন আর বিকিরণ। ভেরি গুড। পরিবহন, পরিচালন এবং বিকিরণ। হ্যাঁ, সবাই পারছো। তাহলে পরিবহন, পরিচলন, বিকিরণ, এটা নিয়ে আজকে আমরা ডিটেলসে পড়বো। চলো দেখি, প্রথমে আমাদের অনেক সুন্দর একটা ফিগার দেয়, এটা আমরা পরে দেখছি, আগে পরিবহনটা করি। এটা হচ্ছে আমাদের তাপ পরিবহনের সর্বপ্রথম, তাপ চলাচলের সর্বপ্রথম উপায়। আমরা পড়ি, আমরা সবাই রান্না করা বিষয়টির সঙ্গে পরিচিত, পরিচিত না বলো? জি মিস। ওকে। তোমরা সবাই দেখেছো রান্না করার জন্য চুলার আগুনের উপর একটি ডেকচি রাখা হয়, ডেকচি বা হাঁড়ি বলা যায় বা পাত্র বলা যায়, এবং মিস, আগুনের জি তাপ সঞ্চালন কাকে বলে? হ্যাঁ, আচ্ছা তাপ সঞ্চালন কাকে বলে? তাপ সঞ্চালন হচ্ছে, ধরো তুমি এই যে চুলায় দেখছো না পানি গরম করতে, ধরো তুমি চুলায় পানি গরম করছো, এখানে চুলার যে তাপটা, আগুন, এটা কিভাবে পাত্রের ভিতর গেল বল, এটাই আমরা আজকে শিখবো। তাই না? তোমার এটা মনে প্রশ্ন না যে কিভাবে গেল? চুলায় না আগুন ছিল, ওটা কিভাবে, ওটার মধ্যে দিয়ে কিভাবে আবার পানি গরম হয়ে গেল? এটাকে জি বলা মিস। হচ্ছে তাপের একটা সঞ্চালন। সঞ্চালন মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। ও চুলা থেকে এখন কিভাবে পানি কিভাবে গরম করছে, এটাই আজকে আমরা শিখবো। তাহলে প্রথমে এই উদাহরণটা আমরা পড়ি, যে আমরা সবাই রান্না সম্পর্কে জানি। একটি, যদি চুলার আগুনের উপর একটি ডেকচি রাখা হয় এবং আগুনের উত্তাপ ডেকচির মাধ্যমে পরিবহন হয়ে ভিতরে যা কিছু আছে তাতে সঞ্চালিত হয়। সঞ্চালিত মানে হচ্ছে আহ ঢুকে যাওয়া বা পরিবহন হওয়া, একটা থেকে আরেকটা যাওয়া। যেমন এই যে দেখো, এই পাত্রটায় ধরো পানি আমি পানি দিয়েছি, তো এই যে আগুনের তাপে
পানিটা কি বাষ্প হচ্ছে, পানিটা বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, তোমরা দেখছো এটা রিয়েল লাইফে। তাহলে এটা কিভাবে হচ্ছে, এই তাপটা কিভাবে এই পাত্রের ভিতর গেল, এটাই তো আমাদের প্রশ্ন, তাই না? তাহলে এটা কিভাবে গেল, এই পদ্ধতিটার নাম হচ্ছে, প্রথম এটা আমাদের পদ্ধতি, সেটা হচ্ছে পরিবহন। কিভাবে দেখো, আমরা যেহেতু জেনে গেছি কঠিন পদার্থের বেলায় তাপ হচ্ছে, আচ্ছা এটা কিন্তু আমরা জানি, আগে তোমরা বলো কঠিন পদার্থের বেলায় কি হয় জানি, আমরা পড়েছিলাম অণু পরমাণু গুলো কি কাঁপতে থাকে নাকি দৌড়াদৌড়ি করতে থাকে? কম্পিত হয়। ভেরি গুড, হ্যাঁ কম্পন হয় বা হ্যাঁ, হ্যাঁ ভেরি গুড। তাহলে আমরা দেখেছি যে কঠিন পদার্থের বেলায় তাপ হচ্ছে অণুগুলোর কম্পন, তাই এবারে আমরা খুব সহজেই তাপের পরিবহন বুঝবো। যখন কঠিন পদার্থের এক প্রান্ত উত্তপ্ত হয় তখন সেই প্রান্তের, আচ্ছা, অণুগুলো জায়গা কাঁপতে থাকে। তোমরা কল্পনা করতে পারো একটি অণুর সঙ্গে একটি অণু, আচ্ছা এটা আমি তোমাদেরকে চিত্র থেকে বোঝাই, হ্যাঁ। ধরো এই যে আমি আম, চুলা অন করলাম, তারপর এখানে একটা পাত্র দিলাম, পাত্রতে পানি বসালাম, এটা বাষ্প বাষ্পীভূত হচ্ছে। তাহলে এটা কিভাবে হচ্ছে, মানে কিভাবে পানিটা এত মানে পানিটা কিভাবে গরম হলো, কারণ আগুন তো ছিল চুলার ভিতর, তাই না? তাহলে এটা কিভাবে আমাকে বললো, এই পাত্রটা কিন্তু আমাদের একটা কঠিন পদার্থ, তাই না? জি মিস। কঠিন পদার্থের মধ্যে অণুগুলা থাকে হচ্ছে একদম পাশাপাশি, এবং এগুলো হচ্ছে পাশাপাশি থেকেই কিন্তু কম্পিত হতে থাকে। আর আমরা তখন দেখেছিলাম যে যদি কোনো কঠিন বস্তুতে আমি তাপ দেই তখন বস্তুগুলো, অণু পরমাণুগুলো একই অবস্থানে থেকে কম্পিত হতে থাকে, ফলে এরা উত্তপ্ত হয়। ওই যে মনে আছে আমরা যে পড়েছিলাম সুই যদি আমি আগুনের সামনে ধরে রাখি তাহলে যে সুই গরম হয়ে যায়। মনে আছে একটু আগে যে আমরা পড়েছিলাম? আচ্ছা ঠিক আছে। আহ তাহলে এই যে যখন আমরা এই পাত্রটা বসালাম, পাত্র একটা কঠিন পদার্থ, এর মধ্যে অণু পরমাণু এই যে চুলার তাপ পেয়ে একই জায়গায় থেকে কম্পিত হতে থাকে, কম্পিত হতে হতে এই পুরো পাত্রটা, এই অণুর, প্রথমে এই অণু কম্পিত হয়, এই অণুর পরে এই অণু কম্পিত হয়, এই অণুর সাথে লেগে আছে ও, তাই ও কম্পিত হবে, অনেকটা ইলেকট্রিক শকের মতো। একজন যদি ইলেকট্রিক শক মানে তা ইলেকট্রিক কোনো একটা কিছু টাচ করে যেটা এরকম দুর্ঘটনা ঘটাতে পারে, তাকে কিন্তু টাচ করলে আরেকজনও শক খায়, তাই না? তাই ওরকম এই অণু পরমাণুগুলো কিন্তু একজন আরেকজনের সাথে যুক্ত। এই অণুটা যখন উত্তপ্ত হবে তখন এর পাশের অণুটা উত্তপ্ত হবে, কারণ কি এখানে আগুন আছে, তাপ প্রবাহ হচ্ছে, তাপের ফলে এটা প্রথমে গরম হবে, এর পাশেটা গরম হচ্ছে, এরও পাশেটা গরম হচ্ছে, এভাবে এভাবে যখন পুরো পাত্রটা গরম হয়ে যায় তখন কি আমরা সেটা খালি হাত দিয়ে কখনো ধরতে পারবো বলো তো? নো মিস। হ্যাঁ, তো এর ফলে কি তখন আমরা এখানে কিছু একটা ইউজ করি, তাই না, এই হ্যান্ডেলটা ধরার জন্য। এটা জি মিস। ও, এটাও তোমাদের মধ্যে প্রশ্ন হবে যে পাত্রটা তো শুধু এই অংশটা গরম হওয়ার কথা ছিল, এই হ্যান্ডেল কেন গরম হলো? কারণ হ্যান্ডেল গরম হলো কারণ এই যে দেখো, যদি এ উম, এখানে যেই অণুটা আছে এর পাশের অণু হচ্ছে এটা, এর পাশের অণু হচ্ছে এটা, এর পাশের অণু এটা, যখন এইটা গরম হবে এরপরে কি এটা গরম হবে, এটা গরম হবে, এটা গরম হবে, এভাবে পুরো পাত্রটাই কিন্তু গরম হয়ে যাবে, তাই না? তাই এভাবে যে তাপ পরিবহন হচ্ছে, দেখো চুলার আগুন কোন পর্যন্ত পৌঁছে গেছে, চুলার আগুন প্রথমে পুরো পাত্রটাকে গরম করেছে, এই গরম করা যে চুলার আগুন কিভাবে পাত্রে গেল, এটা একটা প্রক্রিয়া না, বলো এটা কি একা একা গেল? এটা অনুকম্পিত হতে হতে গেছে, তাই না? এটাকে বলা হয় তাপের পরিবহন। বুঝতে পেরেছি আমরা? জি মিস। ওকে, ভেরি গুড। তাহলে তা- আচ্ছা, তাহলে আমাদের প্রথম প্রক্রিয়াটা এটাই ছিল যে তাপ কিভাবে আমাদের ডেকচিটাকে গরম করছে, এটা একটা প্রক্রিয়া। তাপ কিভাবে, যেমন গরম এই জিনিসটা, আগুনের তাপ কিভাবে এই ডেকচিটাকে গরম করলো, এটা হচ্ছে আমাদের প্রথম প্রক্রিয়া, এটার নাম হচ্ছে পরিবহন। এরপরে এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পরিচলন। তোমরা যারা পুকুরে আহ গোসল করেছো কখনো, তোমরা কি দেখেছো উপরের অংশটা সবসময় গরম থাকে কিন্তু ঝাঁপ দেওয়ার পর ভিতরের পানিটা ঠান্ডা থাকে?
এরকম কখনো হয়েছে জি তোমাদের? মিস। হ্যাঁ, যারা এটা সামনাসামনি বা করে দেখেছো প্র্যাকটিক্যালি তারা এটা ভালো বুঝবা যে সূর্যের আলোর জন্য হচ্ছে উপরেরটা গরম থাকে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ভিতরেরটা কেন গরম হলো না, তাই না? তো চলো এটা আমরা আজকে শিখি। এই প্রক্রিয়া, আমাদের দ্বিতীয় প্রক্রিয়ার নাম হচ্ছে পরিচলন। প্রথমটার নাম ছিল পরিবহন, এখনের নাম পরিচলন। কি বলেছে আমরা বলি, তুমি যদি কেটলিতে পানি রেখে চুলায় সেটা গরম করো, তাহলে কিছুক্ষণের মধ্যেই সেটা ফুটতে শুরু করে, পানি ফুটতে শুরু করে 100 ডিগ্রি সেলসিয়াসে। কেটলির সমস্ত পানি উত্তপ্ত হয়ে যাওয়ার জন্য কিন্তু তাপের পরিবহন প্রক্রিয়া কাজ করেনি। এখানে বলো পরিবহন প্রক্রিয়া কোন ক্ষেত্রে কাজ করেছে? শুধু পরিবহন দিয়ে আমরা কি শিখেছি, কি হয়? আমি তোমাদের হেল্প করি। পরিবহন দিয়ে হচ্ছে আমরা দেখেছিলাম চুলার উপরে যে ডেকচি বসানো হয়েছে, ডেকচির পুরো পাত্রটা গরম হয়ে গিয়েছে, তাই না? জি মিস। হ্যাঁ, কিন্তু ডেকচির ভিতরে যে জিনিসপাতি সেটা যে কি হলো সেটা কিন্তু বলা হয়নি, কারণ সেটা এখন বলা হবে পরিচালনায়। বলা হয়েছে এই যে ভিতরে যে পানিটা ছিল সেটা কিন্তু পরিবহন দিয়ে হয়নি। তারপর বলা হয়েছে তোমরা যারা গ্রীষ্মের দুপুরে পুকুরের পানিতে ঝাঁপ দিয়েছো তারা সবাই লক্ষ্য করেছো পুকুরের পৃষ্ঠদেশের পানি মোটামুটি উত্তপ্ত, বা উপরে পৃষ্ঠদেশ বলতে বোঝানো হয়েছে উপরের পানিটা মোটামুটি উত্তপ্ত হলেও পুকুরের নিচের পানি বা ভিতরের পানিটুকু যথেষ্ট শীতল, তাই না? তোমরা এটা সবাই মোটামুটি যারা গ্রামে গিয়েছো বা পুকুরে এরকম এক্সপিরিয়েন্স আছে তারা জানো। কে কে জানো বলো তো? আচ্ছা, হাম্মাদ রেইজ হ্যান্ড করেছে, ও জানে, ভেরি গুড। এটা খুবই মজার, কারণ উপরেরটুকু গরম থাকে ভিতরে ঠান্ডায়। আচ্ছা, পুকুরের পানি যদি পরিবহন পদ্ধতিতে গরম হতো তাহলে পৃষ্ঠদেশ থেকে ধীরে ধীরে নিচের পানিও গরম হতো। আচ্ছা, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? পরিবহন প্রক্রিয়া আমরা তখন করেছিলাম, পরিবহন দিয়ে চুলার আগুন দিয়ে পুরো পাত্রটা গরম হয়, তাই না? সেই হিসাবে কি হওয়ার কথা ছিল, এখানে পানির অণু ছিল, এখানে পানির অণু, পুরো পানিটাই গরম হওয়ার কথা ছিল যদি এই প্রক্রিয়া সব জায়গায় মেনে চলা হতো। কিন্তু তাহলে গ্রীষ্মকালে তাহলে কেন পুকুরের পানি উপরে গরম নিচে ঠান্ডা এরকম হলো, তাই না? এটা একটা প্রশ্ন না তোমাদের? শুনতে পাচ্ছ? আচ্ছা, ওকে। তাই এটাই আজকে আমরা সলভ করবো একসাথে, চলো। তরল পদার্থ বা লিকুইড, যেমন ভিতরে যদি আমি পানি দিই কোনো ডেকচির ক্ষেত্রে, তরল পদার্থের বেলায় সেটি গরম হওয়ার সময় ভিন্ন একটা প্রক্রিয়া কাজ করে, সেটির নাম হচ্ছে পরিচলন। চলন শুনে তোমার নামটা মনে হবে যে যে বস্তু চলতেছে, কঠিন বস্তু কিন্তু চলাচল করে না, মানে চলাচল বলতে কি অণু পরমাণু সবসময় একসাথে থাকে, কিন্তু তরল পদার্থ তো অণু পরমাণু মোটামুটি দূরে থাকে। তো নাম থেকে বোঝা যাবে যে পরিচলন যেটা মোটামুটি ছোটাছুটি হয়, ওই পদ্ধতিটা হচ্ছে তরল পদার্থের ক্ষেত্রে কার্যকর, যেমন পরিচলন। এই পদ্ধতিটি বোঝার আগে আমাদের আরো একটি বিষয় জানতে হবে, সেটি হচ্ছে তরল কিংবা গ্যাসকে উত্তপ্ত করা হলেও তার ঘনত্ব কমে সেটি হালকা হয়ে যায়। আচ্ছা, এটা কি বোঝানো হয়েছে আমি বলি। ধরো এক- একটা পাত্রে তুমি কিছুটা পানি নিয়েছো, হ্যাঁ, এটা আহ বাষ্পীভূত হচ্ছে, একদম 100 ডিগ্রি সেলসিয়াসে চলে গেছে, ফুটতে শুরু করছে পানিটা। কিছুক্ষণ পর পানি একটু কমে যাবে না আগে যতটুকু ছিল? জি মিস। জি মিস। হ্যাঁ, জি পানি, মিস। হ্যাঁ পানিটা আগে যখন একটা পাত্রে একটা পাত্রে যতটুকু ছিল, ধরো এই পাত্রে এতটুকু পানি ছিল, হুম, এটাকে যদি আমি বাষ্পীভূত করি তাহলে পানিটা অনেকটুকু ছড়াই যাবে, মানে এই এরকম ছড়াই যাচ্ছে। আগে এক জায়গায়। আচ্ছা, হাম্মাদ তোমার থেকে একটু নয়েজ আসছে, একটু মিউট করলে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো ধরো, আচ্ছা আমি তোমাদের জুস নিয়ে বোঝাই, পানি দিয়ে বোঝানো একটু কঠিন হবে। ধরো একটা জুস, একটা ম্যাঙ্গো জুস আমি একটা পাত্রে ঢাললাম, সেটা যখন একটা ছোট বোতলে ঢালছি সেটা এক জায়গায় অনেকগুলো আছে, তাই না? এখন এটাকে যদি আমি একটা বড় আহ গামলায় ঢেলে দিই তখন কি হবে? বড় গামলায় ঢেলে দিলে ওটা চারদিকে ছড়াই গেল না? সেটা কি আর জি আগের মিস। বোতলের মতো এক জায়গায় আছে বলো? নো মিস। হ্যাঁ, তার মানে কি, আর এরপরে ওই সরি,
যে বলটায় আমি ঢাললাম সেটাকে যদি আমি তাপ দিতে থাকি, ওটা আস্তে আস্তে বাষ্প হবে 100°C পানির মতো। আস্তে আস্তে বাষ্প হতে 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 সেটি হালকা হয়ে যাবে। হালকা মানে পানিকে যেটা আমরা বললাম, পানিকে বাষ্পীভূত করলে একটু পর সেটা হালকা হয়ে যাবে, কমে যাবে, তাই না? জি কিছুক্ষণ আগে, মিস। হ্যাঁ, কিছুক্ষণ জি আগে মিস। কিছুক্ষণ আগে যেখানে একই পাত্রে এত পানি ছিল, সেটা বাষ্পীভূত হয়ে একদম কমে ধরো এটুকে চলে আসে। হ্যাঁ, ফলে কি এটা ঘনত্ব কমে গেছে, হালকা হয়ে গেছে, কারণ অল্প কয়টা পানি আছে। আমরা এখন তার কারণটাও ব্যাখ্যা করব। কোনো তরল যদি উত্তপ্ত করা হয়, তাহলে তার অণুগুলোকে আরো বেশি বেগে ছোটাছুটি করতে হয় বলে তার বেশি জায়গা প্রয়োজন। আমরা জানি তরল পদার্থের ক্ষেত্রে হচ্ছে তাপ দিলে সেটি অণু পরমাণু ছোটাছুটি শুরু করে। আমরা একটু আগে দেখছিলাম ছোটাছুটি করে, তখন তার বেশি জায়গা। যেমন আমাদের দৌড় প্রতিযোগিতার কথা যদি আমরা মনে করি, যদি ধরো একটা রুমের মধ্যে আমাদের দৌড় প্রতিযোগিতা হয়, ওটা কি কখনো ভালো মতো হবে? অল্প জায়গার ভিতর কখনোই হবে না, তাই না? আমাদের সবারই বেশি জায়গা লাগবে যদি একটা দৌড় প্রতিযোগিতা করে। সেরকমই তরল পদার্থকে যদি এরকম অণু পরমাণু ছোটাছুটি করতে হয়, তাহলে বেশি জায়গার প্রয়োজন হয়। কারণ একই পরিমাণ তরল একটু বেশি জায়গায় নিয়ে থাকলে তার ঘনত্ব কমে যায় এবং সেটি হালকা। একই পরিমাণ তরল, এটা কি বোঝানো হয়েছে? যেমন জুসের প্যাকেটটা ধরো, একটা জুসের প্যাকেটে যতটুকু জুস থাকে সেটাকে যদি আমি অনেক বড় একটা গামলায় ঢেলে দেই, তখন তার কি ঘনত্ব কমে যাবে। ঘনত্ব কমে যাবে মানে আগে এক জায়গায় গিনতি গিনতি করে 50 জন ছিল ধরো একটা রুমে, এখন আছে একটা বিশাল রুমে 50 জন। অনেক কম লাগবে না? ধরো তোমাদের একটা একই রুমে 50 জন আছে, আবার সেম রুমে যদি 5 জন থাকে, কোথায় বেশি কিঞ্জি কিঞ্জি লাগবে? 50 জন যেখানে আছে। হ্যাঁ, সেরকম একই পরিমাণ তরল ধরো 5 জন, 5 জনকে ধরলাম আমি, তরল বাদ দিয়ে আমি 5 জন মানুষের কথা চিন্তা করি, একটু বেশি জায়গায় নিয়ে থাকলে, ধরো 5 জন মানুষকে যদি আমি একটা বিশাল রুমে রাখি, তাহলে মনে হবে না ওর ঘনত্ব কমে গেছে? ঘনত্ব কমে গেছে কি মানে দূরে দূরে আছে, হালকা হয়ে আছে। আর কিন্তু যদি একটা একটা রুমে 5 জনকে রাখি, তাহলে কিন্তু অনেক বেশি বেশি লাগবে, গিচি বিজি লাগবে, তাই না? জি মিস। ঠিক আছে, সেরকমই ধরো এক প্যাকেট জুস কি যদি আমি একটা বোতলে রাখি, তাহলে মনে হবে যে হ্যাঁ ঠিক আছে, বোতলটা ভরে গেছে, ফুল হয়ে আছে, সুন্দর। কিন্তু এই এক বোতল জুসকে যদি আমি একটা বড় গামলায় ঢেলে দেই, তাহলে মনে হবে কি যে এটা ঘনত্ব একদম কমে গেছে, একদম গামলার নিচু পর্যন্ত ছুঁয়ে আসছে, তারপর সেটা হালকা হয়ে গেছে। সেটাকে যদি তাপ দিই হালকা হয়ে যাবে, তাই না? কাজেই কেটলিতে বা কোনো পাত্রে যদি আমি পানি গরম করি, কেটলির তলায় স্পর্শ করা পানি উত্তপ্ত হয়ে উপরে উঠে যায়। আচ্ছা, এটা আমি তোমাকে বলছি, রিডিংটা শেষ করে নিই। উপরে উঠে যায়, তখন পাশের শীতল পানি সেখানে উপস্থিত হয়। এভাবে পানির ভেতরে একটা অভ্যন্তরীণ পরিচলন শুরু হয়, সেটি সকল পানিকে মিশিয়ে উত্তপ্ত করে। এটা চলো আমরা এখানে দেখি, চিত্রটা সুন্দর খুবই, একটু মুছে নেই। ওকে, এখানে রেড মার্ক করা দেখছো, পাত্রের ভিতরে কিছু পানি দেখাচ্ছে, উপরে যাচ্ছে কিছু নিচে যাচ্ছে, এটা কেন বোঝাচ্ছে? আমি বলি, ধরো এখানে আমি, আচ্ছা আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি, তারপর আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো বুঝছো কি। ধরো এটা একটা পাত্র, এখানে কিছু পানি, পানির অণু তো এভাবে ছড়ায় ছিটায় থাকে, তাই না? তো আমি ধরলাম এভাবে পানিগুলো আছে। তো এটার নিচে যখন আমি তাপ দিব, এটার নিচে যখন আমি তাপ দিচ্ছি, তখন এই যে এই অণু, এটা কি পাত্রের একদম লেগে লেগে আছে না এই অণুগুলো? জি মিস। হ্যাঁ, যে অণুগুলো পাত্রে জি মিস। একদম, হ্যাঁ, দেখো আগুন এই দিক বরাবর আসছে, তা যে একদম নিচে আছে সে সবার আগে তাপ পাওয়ার কথা না? জি মিস। হ্যাঁ, তো জি মিস। সে তাপ পেয়ে কি হবে জানো? গরম হয়ে যাবে, উত্তপ্ত হয়ে যাবে। উত্তপ্ত হয়ে সে চলে যাবে উপরে, যে ছোটাছুটি করতে থাকবে, উপরে উঠে যাবে। এখন এই যে উপরের এই অণুটা, এই অণুটা কি তাপ পাইছে বলো? সে তো অনেক উপরে, তাই না? জি মিস। তখন সে করবে কি, সে এখন এই আগের অণুর জায়গায় চলে আসবে, সে চলে আসবে। তো এর ফলে কি তাপ কিন্তু চলতে আসছে, তাপ তো অনবরত চলছে। এর ফলে এখন উপরের অণুটা যখন নিচে আসবে, ও গরম হয়ে যাবে, ও গরম হয়ে আবার উপরে উঠে যাবে। আবার উপরের কোনো অণু বলবে আমি তো এখনো গরম হয়নি, আমি আবার নিচে যাব। পরে ও নিচে আসবে, আবার তাপে গরম হবে, আবার উপরে উঠবে। এভাবে যদি সব অণু একবার করে উপরে আর নিচ করে, তাহলে কি আর কোনো অণু থাকবে যেটা এখনো ঠান্ডা আছে বলো তো?
নো মিস। নো মিস। ওকে, তাইলে এটাই আমাদেরকে বলা হয়েছে যে দেখো, এই লাইনটা আমি আবার বলি। কেটলিতে যদি পানি গরম করার সময় কেটলির তলায় স্পর্শ করে, ওই যে একদম নিচে যারা আছে তলায় স্পর্শ করা পানি উত্তপ্ত হয়ে উপরে উঠে যায়, উপরে উঠে গেছে, তখন পাশের শীতল পানি মানে পাশের শীতল বা উপরের শীতল যারা এখনো সেই তাপটা পায়নি, তারা বলেন কি আমরা তো গরম হয়নি, আমরাও নিচে যাব, পরে তারা নিচে চলে যায়, উপস্থিত হয়। ফলে পানির ভেতরে একটা অভ্যন্তরীণ পরিচলন শুরু হয়, মানে একবার উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে নিচে যাচ্ছে। সেটি সকল পানিকে, যে কেটলির ভেতর যত পানি ছিল সবাইকে ভালোভাবে মিশিয়ে পানিকে উত্তপ্ত করে। তাই তুমি কখনো এমন হয়েছে যে একটা পানি উত্তপ্ত করে দিছো, তুমি বলতেছো এই অর্ধেক পানি গরম হয় নাই, অর্ধেক পানি গরম হয়েছে, এরকম কোনো হয়েছে? নো মিস, হয়নি। হ্যাঁ, কারণ হয়নি, কারণ এই যে দেখো তোমাকে রেড মার্ক করে দেখাচ্ছে, নিচের অণুগুলো গরম হয়ে উপরে যাচ্ছে, গরম হয়েছে এই জন্য রেড দেখাচ্ছে, গরম হয়ে উপরে। আর উপরের গুলা, এই যে ধরো এটার কথা বলি, উপরের গুলো তো এখনো ঠান্ডা আছে, বলছে আমিও গরম হবো, আমিও গরম হবো, পরে সে আবার নিচে আসছে, আবার গরম হচ্ছে, আবার উপরে, এই প্রক্রিয়াটা চলতে থাকে যতক্ষণ না তোমার ওই পাত্রের সব পানি গরম হয়। আর এই প্রক্রিয়াটার নাম কি বলতো? পরিচলন। হ্যাঁ, পরিচলন। হ্যাঁ, পরিচলন কিন্তু শুধু তরল পদার্থের ক্ষেত্রে দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা, এরপর আমাদের আরো একটা উদাহরণ আছে, এটা খুব সুন্দর। গ্যাস উত্তপ্ত হয়ে হালকা হয়ে যায়, গ্যাস বা যদি আমরা জলীয় বাষ্প ধরি তাও কিন্তু ওটা হালকা হয়ে যাবে, উত্তপ্ত হতে হতে ওটা হালকা হয়ে যাবে। সেটা আগুনের শিখার দিকে তাকালে বুঝতে পারি, সব আগুনের শিখা সবসময় উপরের দিকে ওঠে। আগুনের শিখা হচ্ছে উত্তপ্ত জ্বলন্ত গ্যাস, কাজে সেটা হালকা হয়ে উপরে ওঠে। তুমি কখনো আগুনের শিখাকে, আচ্ছা ঠিক আছে, এটা কি বলছে, এই যে এখানে যেই পানির অণু, এটা তো উত্তপ্ত হলো, এটা উত্তপ্ত হয়ে উপরে উঠে যাবে, আবার যে অণুটা ঠান্ডা ছিল সে বলবে আমিও গরম হবো, সে আবার নিচে আসবে এখানে। কিন্তু এখানে যে আগুনের শিখা, আগুনের শিখা কি এমন যে সে একবার ডানে যাবে বামে যাবে, এরকম তো না, তাই না? শুধু একটা নির্দিষ্ট দিকে থাকে না? জি মিস। হ্যাঁ, সেটা, হ্যাঁ, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট দিক বরাবর কাজ করে। এর ফলে যে পানির অণুগুলো নিচে ছিল সেগুলো সবচেয়ে বেশি তাড়াতাড়ি উত্তপ্ত হয়, সে উপরে চলে যায়, আবার যে ঠান্ডা ছিল সে আবার নিচে চলে আসে। এভাবে হচ্ছে আর একটা কেটলির সম্পূর্ণ পানি গরম। এবার তোমরা আমাকে বলো এই দুইটা পদ্ধতি কে কে বুঝতে পারছো? ওকে, ভেরি গুড, সবাই বুঝতে পারছো। তাহলে আমাকে বলো, আহ আমি চুলার উপর একটা নন স্টিকের একটা পাত্র বসালাম, পাত্রটা গরম হয়ে গেল, ওটার আম, আর ধরা যাচ্ছে না, এটা কোন প্রক্রিয়ায় গরম হলো? পরিচলন। না না, পরিবহন। পরিবহন। হ্যাঁ, পরিবহন, হ্যাঁ এটা হবে পরিবহন। ভেরি গুড। তাহলে এবার বলো যে আমার খুব চা খেতে ইচ্ছা করছে, আমি পাত্রে দিলাম পানি, সেটা কিছুক্ষণ পর আহ বলকানো শুরু করলো, এটা কোন পদ্ধতি? পরিচলন। পরিচলন। ভেরি গুড, তোমরা তো সব পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা এর পরের ইয়াতে যাব, এটা সবচেয়ে মজার, এর পরের ইয়াটা বিকিরণ। হ্যাঁ, আচ্ছা মিস, আমাদের